নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিএসজেনিক্স বেঙ্গল ইউটিউব চ্যানেল। এর আগের ভিডিওতে এমএল রিলেটেড বিভিন্ন রকম প্রবলেম তোমাদের জন্য একটা ওভারভিউ প্রোভাইড করেছিলাম এবং সেইখানে যে সমস্ত অ্যালগোরিদমসগুলোর কথা বলেছিলাম, আমরা চেষ্টা করব প্রত্যেকটা ভিডিওতে অল্প অল্প করে সেই প্রবলেমসগুলোকে তোমাদের সামনে হ্যান্ডস অন এক্সাম্পলের মাধ্যমে তুলে ধরতে। তার জন্য আজকে আমরা তোমাদের জন্য একটা প্রবলেম সেট নিয়ে এসেছি এবং তার জন্য যে রেলিভেন্ট কোডিং সেটাও আমরা করে নিয়ে এসেছি, যাতে তোমাদেরকে পুরো বিষয়টা একটু একটু করে রান করিয়ে দেখাতে পারি। আর যদি তোমাদের কারোর মনে হয় যে কোড রিলেটেড কোনো অ্যাসিস্ট্যান্স তোমাদের প্রয়োজন, বা তোমরা যদি এমএলকে একদম কোর থেকে শিখতে চাও, তাহলে তোমরা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে। এবং তোমাদের এমএল রিলেটেড যে কোনো প্রবলেমসের জন্য বা এমএল রিলেটেড যে কনসেপ্ট তাকে যদি তোমরা ক্লিয়ার করতে চাও, তার জন্য তোমরা একদম ডিটেলড অ্যাসিস্ট্যান্স আমাদের তরফ থেকে নিতে পারো। তাহলে চলো আজকে আমরা এই প্রবলেমটা যেভাবে সলভ করবো পুরো জিনিসটাকে একদম ডিটেলে দেখে নিই। তো বন্ধুরা, এর আগের ভিডিওতে আমরা যখন এমএল রিলেটেড ওভারভিউটা তোমাদেরকে দিচ্ছিলাম, এমএলের প্রবলেমস কী কী ক্যাটাগরিতে ভাঙা যায়, একটা হচ্ছে রিগ্রেশন আর একটা হচ্ছে ক্লাসিফিকেশন। রিগ্রেশন জিনিসটা কি, দেখো, রিগ্রেশনের কাজ হিসেবে আমরা বলেছিলাম যে যেখানে আমাদেরকে কোনো একটা ভ্যালু এস্টিমেট করতে হয়, মানে নাম্বার নিয়ে কাজ, আউটকামটা হচ্ছে একটা নাম্বার। এখন রিগ্রেশন পড়তে গেলেই ফার্স্টেই যে অ্যালগোরিদমটার কথা মাথায় আসে সেটা কোনটা? লিনিয়ার রিগ্রেশন অ্যালগোরিদম। আর লিনিয়ার রিগ্রেশন অ্যালগোরিদম দেখো তৈরি হচ্ছে কিভাবে, এটা একটা লাইনের প্রিন্সিপাল ফলো করছে। একটা লাইন যেভাবে কাজ করে সেভাবে। লাইনের ইকুয়েশন কি? y ইজ ইকুয়াল টু mx প্লাস সি। এটা তো তোমরা যারা জানো না তারা জেনে নাও। y ইজ ইকুয়াল টু mx প্লাস সি, এখানে m একটা কনস্ট্যান্ট আর c একটা কনস্ট্যান্ট। সিটাকে তুমি যদি 0 করে দাও, তাহলে এটা কি দাঁড়াচ্ছে? y ইজ ইকুয়াল টু mx। তার মানে লাইন সেই ধরনের ডেটার ক্ষেত্রে বেটার কাজ করবে যেখানে ডেটাটা প্রপোর্শনেট। এখন দেখো, এই একটা এক্সেল শিট আমি তৈরি করেছি। যদি এক্সেল শিটটাকে লক্ষ্য করো, এখানে দেখো কি আছে, 1 5 2 10 3 15 4 20। যদি লক্ষ্য করো ইনপুট আর আউটপুটের মধ্যে মিলটা কোথায়, ইনপুট ভ্যালুগুলোকে তুমি যদি 5 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে তুমি আউটপুটটা পাচ্ছ। তার মানে এই ধরনের ডেটাটা লিনিয়ার রিগ্রেশন মডেলের ক্ষেত্রে একদম আইডিয়াল ফিট। এখন যদি ডেটাগুলো একটু স্ক্যাটার্ড থাকতো তাহলে আমাদের প্রবলেম হতো, কিন্তু একদম ডেটাটা দেখো একদম একটা লাইন ধরে ধরে ডেটাটা যাচ্ছে, তাহলে এখানে লিনিয়ার রিগ্রেশন মডেলটাকে আমরা বেস্ট ফিট করতে পারবো। তো এই এক্সাম্পলটাকে আমরা কী করে করবো, দেখো ফার্স্টেই আমি যেটা করব, আমি যে আমার গুগল ড্রাইভটা রয়েছে না, সেই ড্রাইভটাকে আমি মাউন্ট করে নেবো। গতদিনকে আমরা দেখিয়েছিলাম যে ড্রাইভকে কী করে মাউন্ট করতে হয় আগের একটা ভিডিওতে। তো এখানে আমার কাছে যে মানে মেল আইডিটা আমি ইউজ করি, সেই মেল আইডির ভায়া হয়ে আমি ড্রাইভটাকে এখানে আমার গুগল ড্রাইভের সাথে অথরাইজ করে দিচ্ছি। তাতে কি লাভটা হবে, আমার গুগল ড্রাইভে এই পুরো যে আমার ড্রাইভের যা যা ডেটা রয়েছে সেটা আমার রয়ে যাবে। এখন দেখো, আমি এই ডেটাটাকে, যে এক্সেল শিটটাকে তোমরা দেখলে, এটাকে আমি আমাকে গুগল ড্রাইভেরই একটা ফোল্ডারে রেখেছিলাম। যদি আমি না রাখতাম তাহলে এটা কী হতো, নোটবুকটা রিসেট হওয়ার সাথে, নোটবুকের যখন রান টাইম রিসেট হতো, আমি যদি নোটবুকের লোকাল মেমোরিতে আপডেট করতাম, তাহলে ওই ডেটাটা আমার নোটবুকের সেশন শেষ হয়ে যাওয়ার সাথে সাথে ডেটাটা উড়ে যেত। কিন্তু আমি এটাকে আমার ড্রাইভের মধ্যে রেখেছি। যে ফোল্ডারটাতে আমি রেখেছি সেই ফোল্ডারটাকে আমি আমার ওয়ার্কিং পাথ হিসেবে সেট করে দিচ্ছি, যাতে ওই ফোল্ডারের মধ্যেই আমি যাবতীয় যা যা চেঞ্জেস হয় চেঞ্জেস সেভ করতে পারি। তো আমার ফাইলটার নাম হচ্ছে এক্সেলএক্স, মানে সরি টেস্ট ডেটা, টেস্ট এক্সেল টাইপ ডেটা। তো এটাকে পান্ডা ডেটা ফ্রেমে রিড করতে গেলে আমরা যদি সিএসভি হতো, করতাম pd.read_csv। যেহেতু এক্সেল ডেটা রিড করছি তাই pd.read_excel বলে রিড করছি। তো আমি ডেটাটাকে রিড করলাম। এখন তুমি দেখো ডেটার কলামগুলো কি, একটা হচ্ছে ইনপুট আর একটা হচ্ছে আউটপুট। তো আমি রিড করলাম যে ভ্যারিয়েবলটার মধ্যে, সেই ভ্যারিয়েবলটা হচ্ছে এক্স। এখন আমি কি করব, আমি আমার মানে যে ডেটাটা রয়েছে সেই ডেটাটাকে আমি আমার মানে একটাকে ইনপুট এবং আর একটাকে আউটপুট হিসেবে আমি দুটো আলাদা ভ্যারিয়েবলের মধ্যে আমি স্টোর করলাম। এখন এই ডেটাটার উপরে আমার এখানে একটা ছোট্ট এরর আসছে। কেন আসছে আমি একটু দেখে নিই। আচ্ছা, ইনপুট নিয়ে কিছু একটা প্রবলেম হয়েছে। মেবি আমি কিছু চেঞ্জেস করেছিলাম। যদি কোনো এখানে কিছু প্রবলেম থেকে থাকে তাহলে সেটা আমাকে এখানে দেখাবে। আচ্ছা, এটা কেন প্রবলেম হচ্ছিল বলি। ইনপুট বলে যে মানে আমাদের যে লিস্টের এই সিএসভি ফাইলের যে ফিল্ডটা ছিল, ওর লেফট হ্যান্ড সাইডে একটা স্পেস পড়ে গেছে। সেই স্পেসটা আমার এখানে নেয়নি বলে এখানে একটা ইস্যু হয়ে গেছিলো। এবার এটাকে রান করালাম, দেখো আউটকামটা কি দেখাচ্ছে, 1.0। ব্যাপারটা কি, প্রত্যেকটা ডেটার জন্য ও 100% একদম কারেক্ট প্রেডিকশন করছে। 100% কারেক্ট প্রেডিকশন কেন করছে, চলো আমরা ডেটাটাকে ভিজুয়ালাইজ করে দেখে নিই। আমার কাছে যে ডেটাটা রয়েছে সেই ডেটাটার রেসপেক্টে আমি এখানে একটা মানে করছি, প্লট করছি। আমি এক্স বরাবর ইনপুট আর ওয়াই বরাবর আউটপুটটাকে আমি প্লট করছি। এক্স বরাবর আমি ইনপুট লিখছি আর ওয়াই বরাবর আমি আউটপুট লিখছি, ঠিক আছে। আচ্ছা, এখানে যদিও আমার কোনো আউটলায়ার কিছু রিমুভ করতে হয়নি,
স্টিল আমি এখানে মেসেজটা লিখে রেখেছিলাম যাতে সেম টেমপ্লেট ইউজ করে আলাদা আলাদা প্রবলেম যেখানে লিনিয়ার রিগ্রেশন অ্যাপ্লাই করব তার জন্যও করতে পারি। তো এইখানে যদি দেখো আমার এই গোটা ডেটাটা একটা লাইনেই ফিট হয়ে যাচ্ছে, ঠিক আছে, একটা লাইনের মধ্যেই ডেটাটা ফিট হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আমার লিনিয়ার রিগ্রেশন মডেলের জন্য। এবার আমি যদি মনে করি যে আমি প্রেডিকশানটা করতে চাই, তাহলে প্রেডিকশানটাও আমি এখানে করে দেখাতে পারি। তো দেখো আমার অ্যাকচুয়াল এবং প্রেডিক্টেডের যে ডেটা সেটটা রয়েছে, যে আউটকামটা রয়েছে, সেটা আমাকে এরকমভাবে দেখাচ্ছে। এটা কেন এরকমভাবে দেখাচ্ছে বলি, অ্যাকচুয়াল যেটা ভ্যালু আর প্রেডিক্টেড যেটা ভ্যালু, এখানে একটা ছোট্ট এরর দেখাচ্ছে। এররটা কেন দেখাচ্ছে, অ্যাকচুয়াল ডেটাটা হচ্ছে ইন্টিজার ফরম্যাটে রয়েছে আর প্রেডিক্টেড ডেটাটা সবসময় ফ্লোটে যাচ্ছে। এখন আমি যদি মনে করি যে আমি আউটপুটটাকে সবসময়তে ফ্লোটেই দেখাবো, তো সেটাও কিন্তু আমি এখানে করতে পারি। সেটা যদি আমি করতে চাই, আমাকে যেটা করতে হবে, আমাকে এই যে আউটপুট টেস্ট প্রেড বলে আমি যেটা লিখেছি, এইটাকে আমাকে একটা ইন্টিজার হিসেবে টাইপকাস্ট করে দিতে হবে। তাহলে কিন্তু আমার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। আচ্ছা সরি, এটা এখানে হবে না, কারণ এটা একটা ডেটা ফ্রেম নয়, এটা একটা লিস্ট হিসেবে আসছে। তো যাই হোক, তুমি চাইলে তুমি আগেই প্রসেসিংয়ে এটা করে দিতে পারো, সেরকম প্রবলেম নেই কিছু। কিন্তু এই যে আউটকামটা এসেছে, এই আউটকামটা আমার এই ফোল্ডারের মধ্যে আমি সেভ করে নিয়েছি। এই ফোল্ডারটাকে দেখো, এই ফোল্ডারে দেখো তুমি যে কটা ডেটা তুমি প্রেডিক্ট করেছো তার উপরে তুমি এরকমভাবে ভ্যালুগুলো দিয়েছো। এখন তুমি বলতে পারো ভ্যালুগুলো আমি পেলাম কোথা থেকে, অ্যাকচুয়াল ভ্যালু, প্রেডিক্টেড ভ্যালু, এগুলো আসলো কোথা থেকে? এইগুলো র্যান্ডমলি জেনারেট হয়েছে এবং র্যান্ডমলি এই ভ্যালুর রেসপেক্টে যা যা আমার আউটপুট হতে পারে সেটা কি হচ্ছে, সেটা আমার এখানে এসছে। অ্যাকচুয়ালি র্যান্ডম যে ভ্যালুগুলো রয়েছে, সেই ভ্যালুগুলো অ্যাকচুয়ালি আমার এসেছে হচ্ছে ওখান থেকেই কিছুটা কাটতি করে বার করা হয়েছে। বাট যাই হোক না কেন, এটা এরকমভাবে আউটপুট আসছে। তার মানে আমায় বুঝতে হবে যে আমি যদি ওভারঅল লিনিয়ার রিগ্রেশন নিয়ে কথা বলি, তাহলে আমার ডেটাটা প্রপোর্শনেট হওয়াটাই বেটার। যদি ডেটাটা এক্স্যাক্টলি প্রপোর্শনেট না হয়, তাহলে কীরকম হবে? ধরো আমি এরকমভাবে লিখলাম যে y ইজ ইকুয়াল টু 5 × x + 3, এরকমও তো হতে পারে। তাহলে আমি এখানে আর একটা এক্সট্রা কলাম অ্যাড করি, আউটপুট 2। এই আউটপুট 2টা কীভাবে আসবে দেখো, লক্ষ্য করো। আমার আউটপুটটা রয়েছে কলাম বিতে, এক্সেল শিটের। আউটপুট 2টা রয়েছে সিতে। আমি যদি এখানে এরকম করি যে এটা ইজ ইকুয়াল টু তোমার কলাম নাম্বার হচ্ছে বি, বিতে কত নম্বর? বি হচ্ছে 2, তার সাথে আমি প্লাস করে দিচ্ছি 3। তো দেখি আউটকামটা কীরকম আসে। এইবার এইটাকেই জাস্ট আমি টেনে দিলে সেম ফর্মুলা তো এখানে চলে আসবে। এবার আমি এটার উপরে এই অবজারভেশনটাকে অ্যাপ্লাই করে দেখি। সেমই জিনিস, জাস্ট এটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এটাকে আমি সেভ করে দিই। আর সেভ করার পর আমি আরেকবার দেখেও নেব যে আমি যে নতুন যে কলামটা অ্যাড করলাম সেটা আমার টেস্ট এক্সেলের মধ্যে অ্যাড হয়েছে কিনা। অ্যাড হয়েছে। আচ্ছা, তো আমার অলরেডি মাউন্ট করাই ছিল, আমি জাস্ট নতুন করে একবার সেলগুলোকে রান করালাম। এখানে আমি আউটপুট বলে যে আমার কলামটা রয়েছে, ওটাকে আমি আউটপুট 2 করে দিলাম। ঠিক আছে, এবার এটাকে রান করি। দেখো আমার স্কোরটা কত দেখাচ্ছে, স্টিল 100%। তার মানে তুমি ডেটাটা যদি প্রপোর্শনেট থাকে তাহলেও হবে, আর ডেটা যদি প্রপোর্শনেট না থেকে ডেটাটাকে যদি তুমি অন্যভাবেও করো, মানে প্রপোর্শনেট ভ্যালুর সাথে তুমি একটা কনস্ট্যান্ট ভ্যালু অ্যাড করে দাও, স্টিল তাতেও কিন্তু তোমার 100% অ্যাকিউরেসি হবে। এখন তুমি বলবে যে এররটা এরকম কেন দেখাচ্ছে, কারণ প্রেডিকশানটা হচ্ছে ফ্লোটে আর অ্যাকচুয়াল ভ্যালুটা দেওয়া হচ্ছে আমার ইন্টিজারে। বাট এটা হচ্ছে আমাদের বলতে পারো লিনিয়ার রিগ্রেশনের কনসেপ্ট, যে তোমার যে কোনো ডেটাকে ও যখন রিড করছে, ওইটাকে রিড করছে হচ্ছে একটা লাইন হিসেবে, এবং লাইনের মধ্যে পয়েন্টগুলোকে ফিট করাচ্ছে। লাইনটাকে কীভাবে ফিট করতে হবে দেখো, পয়েন্ট তো ছড়ানো ছেটানো থাকবে, লাইনটা এমনভাবে টানতে হবে যে ও যেন অন অ্যান অ্যাভারেজ প্রত্যেকটা পয়েন্টের থেকে ওর যে ডিস্টেন্স সেটা যেন মিনিমাম হয়। তার মানে আমরা সবসময় গ্যারান্টি দিতে পারি না যে একটা লাইনে সবকটা পয়েন্ট কানেক্ট হবে, বাট পসিবলি তোমাকে লাইনটা এমনভাবে টানতে হবে যেন সবটা হচ্ছে আমার লিনিয়ার রিগ্রেশনের বেসিক কনসেপ্ট। এবারে লিনিয়ার রিগ্রেশনটা কোথায় ফেল করে সেটাও আমরা একটু দেখব। চলো নেক্সট একটা নোটবুক রান করিয়ে দেখে নিই। এবারে আমি আর একটা কোড নিয়ে এসেছি লিনিয়ার রিগ্রেশনেরই সিমিলার কোড, বাট এটাকে আমি অ্যাপ্লাই করছি হাইট ওয়েট ডেটার উপর। এখন দেখো হাইট ওয়েট ডেটা, দেখো আমি একটা এটা ক্যাগল থেকে নেওয়া একটা ডেটা, তো একটা CSV ফাইলের মধ্যে রয়েছে। হাইট ওয়েট ডেটার প্রবলেমটা কোথায় দেখো, আমি খুব লম্বা, বাট আমার ওয়েট অতটা নাই হতে পারে। বা ধরো
কোনো একটা লোক বেটে বাট তার ওয়েট একটু বেশি হতেই পারে, কেউ বাল্কি হতেই পারে, তাহলে এই রকম কেসগুলোর জন্য লিনিয়ার রিগ্রেশন কি আইডিয়াল চয়েস হবে? অবভিয়াসলি নয়, কারণ আমরা এটা কিন্তু সবসময় বলতে পারি না। হাইট ওয়েট ডেটা এমন ধরনের ডেটা যেটা লিনিয়ার প্যাটার্ন ফলো করে না। সো আমাদের পক্ষে একটা লাইনে এই পয়েন্টগুলোকে ফিট করানোটা খুব ডিফিকাল্ট। তো আমি যা আগের বার করেছিলাম সেম জিনিস এবারেও করব। আমি আমার গুগল ড্রাইভটাকে আমি মাউন্ট করে নেবো আমার নোটবুকে, দেন আমি কোডগুলোকে জাস্ট রান করি, আমি দেখবো যে কত পার্সেন্ট অ্যাকিউরেট ও প্রেডিকশন করতে পারছে। তো আমি আমার ফোল্ডারটাকে আমার ইয়ে করে দিলাম, আমার পাথ হিসেবে অ্যাড করে দিলাম। আর আমার কাছে যে সিএসভি ফাইলটা আছে সেই ফাইলটাকে আমি একটা পান্ডা ডেটা ফ্রেম হিসেবে রিড করছি। আমার কাছে ওয়েটটা দেওয়া আছে পাউন্ডে আর হাইটটা দেওয়া আছে ইঞ্চিসে। এবার আমি এটাকে রান করাবো। সবকটা রান হতে মোটামুটি একটু সময় নেবে, অ্যান্ড রান করানোর পর শুধু স্কোরটা দেখাবো না, ভিজুয়ালাইজেশনটাও দেখাবো। তো এটা রান হচ্ছে, তোমরা যদি লক্ষ্য করো দেখো এখানে যে ভ্যালুটা দেওয়া আছে সেটা অ্যাপ্রক্স 26%, মানে প্রেডিকশন অ্যাকিউরেসি 26% হওয়াই স্বাভাবিক, কারণ হাইট আর ওয়েটের মধ্যে প্রচুর ডিসপ্যারিটি থাকে। কোনো লম্বা লোক তার হাইট বেশি কিন্তু তার ওয়েট বেশি নাই হতে পারে, কোনো বেটে লোক তার ওয়েট বেশি হতেই পারে, আবার লম্বা লোকের ওয়েট বেশি বেটে লোকের হাইট কম, এগুলো আছে, মানে এত পসিবল কেসেস আছে। সেটাকে ভিজুয়ালাইজ করব আমি। তো যদি আমরা ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, দেখো হাইট আর ওয়েটের যে ডেটাটা সেটা দেখো এরকম ডেটা, এরকম ম্যাসিভলি কনজেস্টেড ডেটা। একটা লাইন টেনে তুমি কোনোভাবেই প্র্যাকটিক্যালি তুমি কখনোই এই এতগুলো পয়েন্টকে তুমি কভার করতে পারবে না। দেখো অ্যাকচুয়াল পয়েন্টসগুলো আমি গ্রে কালার শেডে দিয়েছি, আর লাইনটাকে টেনেছি হচ্ছে কিসে, আমি একটা ব্লু কালারে। তো ব্লু কালার লাইনটা দেখো যে আমার পয়েন্টসগুলো প্লট করা রয়েছে তাদের অনেকের থেকেই অনেকটা ডিস্টেন্সে রয়েছে। ভেরি ফিউ কিছু পয়েন্টকেও কানেক্ট করতে পারছে, বাকিগুলোকেও কানেক্টই করতে পারছে না। এই জিনিসটা হচ্ছে আমার লিনিয়ার রিগ্রেশনের অ্যাকচুয়াল প্রবলেম। এখন আউটলায়ার জিনিসটা কি, দেখো আমার এখানে লেখা আছে আউটলায়ার রিমুভাল। তার একটা কারণ হচ্ছে দেখো অনেক মানে আমার ডেটার যে মেজরিটি প্যাটার্ন সেই প্যাটার্নটাকে বাদ দিলে যে মাইনরিটি প্যাটার্ন সেটা আমার কাছে আউটলায়ার। সেটাকে যদি আমি রিমুভও করে দিই স্টিল মেজরিটি প্যাটার্নগুলো এতটাই ছড়ানো, এতটাই ডিসপ্যারিটি হোল্ড করছে যে একটা লাইন তাদেরকে কভার করতে পারছে না। ফলে এই ধরনের প্রবলেম লিনিয়ার রিগ্রেশনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়। এই হচ্ছে ফুল কনসেপ্ট। তার মানে লিনিয়ার রিগ্রেশন শুধু আইডিয়ালি সেই সব প্রবলেমের জন্য অ্যাপ্লিকেবল যেটা লিনিয়ারলি রিলেটেড, আর যেটা লিনিয়ারলি রিলেটেড নয় সেটাকে আমরা কখনোই লিনিয়ার রিগ্রেশন দিয়ে আমরা প্লট করতে পারবো না। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে লিনিয়ার রিগ্রেশনের একটা লিমিটেশন আছে। লিমিটেশনটা যদি কভার আপ করতে হয় তাহলে আমাদেরকে নেক্সট কিছু লার্নিং জানতে হবে। এটা তো বুঝতে পারছি যে খুব যে ডেটাটার মানে অনেকটা ছড়ানো ছেটানো আছে সেটাকে একটা লাইন দিয়ে কভার করা যাবে না। বাট আমি যদি লাইনের বাদ দিয়ে অন্য কোনো ডাইমেনশান অ্যাড করতে পারি যেখানে আমি আরেকটু ঠিকভাবে এদেরকে একটা কোনো টিউবের মধ্যে ফিট করাতে পারি, তাহলে কিন্তু পসিবলি এই ধরনের প্রবলেমকে আমরা সলভ করতে পারি। নেক্সট ভিডিওতে আমরা সেটাই ট্রাই করব। বাট এই ভিডিওতে আমরা দেখালাম যে লিনিয়ার রিগ্রেশন কীভাবে হয়, কীভাবে পুরো পয়েন্টটা ভিজুয়ালাইজ করতে পারি। ইনফ্যাক্ট লিনিয়ার রিগ্রেশন কেন, তোমার প্রবলেম, তোমার এমপ্লয় করা মডেল যদি তোমাকে ভালো রেজাল্ট না দেয় তাহলে সেই মডেলটাকে ভালো রেজাল্ট দেওয়াতে গেলে তোমাকে বুঝতে হবে যে তোমার প্রবলেম কোথায়। সেজন্য ডেটাটা ভিজুয়ালাইজেশন করাটা খুব ইম্পর্টেন্ট। বেশিরভাগ প্রচুর ইউনিভার্সিটিতে ডেটা ভিজুয়ালাইজেশন নিয়ে একটা ক্লাস পুরো দিয়ে দেওয়া হয়, বাট বেসিক কনসেপ্ট জিনিসটা কি ডেটা ভিজুয়ালাইজেশন করার সেটা আমরা এই সেলটাতে গিয়ে দেখলাম। এটা হচ্ছে ভিজুয়ালাইজ করা। তো যখনই তুমি কোনো মডেল এমপ্লয় করবে মেক শিওর তুমি যেন মডেলটাকে ভিজুয়ালাইজ করো। তো এই পুরো ভিডিওটার মাধ্যমে আমরা চেষ্টা করলাম যে লিনিয়ার রিগ্রেশন বা এর যে ড্রব্যাকসগুলো আছে সেগুলোকে তুলে ধরতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও ভিডিওটা এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করো। আর যদি কারোর মনে হয় যে এই কোডগুলো এই নোটবুকগুলোতে তোমাদের অ্যাক্সেস দরকার তাহলে অবশ্যই আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করে তোমরা অবশ্যই এইগুলোর ব্যাপারে জিজ্ঞাসা করতে পারো। সেখানে আমরা অবশ্যই রেসপন্ড করে দেবো অ্যাজ সুন অ্যাজ পসিবল। খুব তাড়াতাড়ি নতুন ভিডিও কন্টেন্ট নিয়ে তোমাদের সাথে দেখা হবে। যারা পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখলে তাদেরকে অনেক ধন্যবাদ।